আজকের বিষয় কোনো নিরেট চোঙের গায়ে জড়ানো সুতো থেকে ঝোলানো ভরের গতি। এগুলো মেনলি অঙ্ক করবার জন্য কাজে লাগবে। তো আমরা এইরকম একটি সিস্টেম নিতে পারি। ধরে নিচ্ছি একটি চোঙ আছে এই টাইপের। তাহলে এটার অক্ষ যদি এটা হয় তাহলে এই অক্ষের সাপেক্ষে আমরা ধরে নিচ্ছি চোঙটা ঘুরতে পারে। তাহলে এর গায়ে যদি কোথাও একটা সুতো জড়ানো থাকে এইভাবে, এবং সুতোর শেষ প্রান্তে ধরে নিচ্ছি একটি বস্তু ঝোলানো আছে। ধরে নিচ্ছি এখানে একটি এম ভরের বস্তু ঝোলানো আছে। তাহলে নিচের দিকে কি হবে, বস্তুর ওজন mg কাজ করবে, উপরের দিকে টান টি কাজ করবে। এবং পুরো বস্তুটা যদি এ ত্বরণে নিচের দিকে নামে তাহলে এইখানে যে টানটা টি কাজ করছে তার জন্য এখানে একটা প্রতিক্রিয়া টর্কও কাজ করবে, যেটাকেও আমরা টি দিয়ে ডিনোট করতে পারি। অর্থাৎ ক্রিয়া টেনশন হচ্ছে টি এবং প্রতিক্রিয়া টেনশনটাও হচ্ছে টি। এবার এখানে অক্ষটা আমরা ধরতে পারি এক্স প্রাইম, এবং এটার ব্যাসার্ধটা আমরা নিতে পারি ক্যাপিটাল আর। যে চোঙটা নেওয়া আছে সেটার ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর। তাহলে কিছু ক্যালকুলেশন হবে, এখানে রৈখিক নেব প্লাস ঘূর্ণনের জন্য নেব। প্রথমটা নিচ্ছি হচ্ছে এম ভরের বস্তুর ত্বরণ। এটা আমরা আগেই নির্ণয় করেছি। শুধু এইটুকু পোর্শনের জন্য যদি আমরা আলোচনা করি তাহলে এই এম ভরের বস্তুর ওজন নিচের দিকে, টান উপরের দিকে এবং ত্বরণটাও নিচের দিকে আছে। যেহেতু বস্তুটা নিচের দিকে নামছে তাই সমীকরণ লিখতে পারবো আমরা mg মাইনাস ক্যাপিটাল টি ইকুয়ালস টু এম এ। এটা 1 নাম্বার নিতে পারি, 1 নাম্বার সমীকরণ। এবার ঘূর্ণাক্ষের সাপেক্ষে চোঙটির জড়তা ভ্রামক যদি আই হয় এবং কৌণিক ত্বরণ যদি আলফা হয়। এবার চোঙের ক্ষেত্রে জড়তা ভ্রামক নিচ্ছি সমান আই এবং কৌণিক ত্বরণ সমান নিচ্ছি আলফা। অতএব এক্ষেত্রে টর্কের দুটো সমীকরণ পাবো। একটা তো জেনারেল সমীকরণ হয় আই ইন্টু আলফা, এটাকে 1 নাম্বার সমীকরণ নিচ্ছি। এবং আর একটা সমীকরণ এক্ষেত্রে লিখতে পারবো টাউ ইকুয়ালস টু টান টি ইন্টু আর। কারণ যদি আমরা এই ক্রস সেকশনে দেখি তাহলে এইটা ক্রস সেকশন আছে। এবার সুতোটা যদি এইভাবে নেমে থাকে তাহলে এই বরাবর টি কাজ করছে, এটা কেন্দ্র থেকে এই দূরত্বটা আছে আর। তাহলে এটা ও বিন্দু সাপেক্ষে যেহেতু ঘুরতে চাইছে তাই এক্ষেত্রে টর্ক হয়ে যাবে প্রযুক্ত বল ইন্টু ক্রিয়ারেখা থেকে লম্ব দূরত্ব, তাই টাউ ইকুয়ালস টু লিখতে পারি আমরা টি ইন্টু আর। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ নিচ্ছি। তাহলে এই দুটোকে যদি সমান করি আমরা লিখতে পারবো আই আলফা ইকুয়ালস টু টি ইন্টু স্মল আর, সরি এই ব্যাসার্ধটা ক্যাপিটাল আর নিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে টি ইন্টু ক্যাপিটাল আর। এখান থেকে আমরা টিটা নির্ণয় করতে চাইছি। এইবার যদি এটা রৈখিক ত্বরণে যেতে চাই, আই ইন্টু আলফা ইকুয়ালস টু হয় এ বাই ক্যাপিটাল আর। অতএব আলফার জায়গায় বসাতে পারি এ বাই ক্যাপিটাল আর ইকুয়ালস টু টি ইন্টু ক্যাপিটাল আর। আর এখান থেকে আমরা যদি টিটা নির্ণয় করি টি ইকুয়ালস টু হয়ে যাবে আই এ বাই আর স্কোয়ার। এবার এটাকে আমরা 1 নাম্বার সমীকরণে বসাতে পারি। তাহলে ওখান থেকে লিখতে পারবো এম এ ইকুয়ালস টু এম জি মাইনাস আই এ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। সমাধান করব, সমাধান করে লক্ষ্য হচ্ছে এটা বের করানো। তাহলে যদি আমরা এটা কমন নিয়ে নেই এখান থেকে পেয়ে যাব হচ্ছে এম ইন্টু প্লাস আই বাই कैपिटल आर स्क्वायर इक्वल्स टू एम जी, और এখান থেকে এ পেয়ে যাব এম জি বাই এম প্লাস আই বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এবার উপর নিচে যদি এটাকে আমরা এম দিয়ে ভাগ করে দেই সেক্ষেত্রে এটা পেয়ে যাব এ ইকুয়ালস টু জি বাই 1 প্লাস আই বাই এম ক্যাপিটাল আর স্কোয়ার। এটা হয়ে যাবে এক্ষেত্রে ত্বরণের রাশিমালা। এইবার যেহেতু এইটা আমরা চোঙ নিয়েছি তাহলে চোঙের ক্ষেত্রে আমরা আয়ের মান জানি। চোঙের ক্ষেত্রে আই ইকুয়ালস টু হয় ভর কেন্দ্রের সাপেক্ষে হাফ ইন্টু এম আর স্কোয়ার। এটা ওখানে রিপ্লেস করতে পারি, তাহলে পেয়ে যাব আমরা এ ইকুয়ালস টু জি বাই 1 প্লাস, এটা ক্যাপিটাল এম নিচ্ছি, চোঙটা আলাদা আছে, ক্যাপিটাল এম
আর স্কোয়ার একটা হাফ আছে বাই 2 ইন্টু এম ক্যাপিটাল আর স্কোয়ার। और এখান থেকে আমরা পেয়ে যাব ত্বরণ এ ইকুয়ালস টু জি বাই 1 প্লাস ওপর নিচে আর স্কোয়ার ক্যান্সেল হবে ক্যাপিটাল এম বাই 2m। এটা হয়ে যাবে এক্ষেত্রে ত্বরণের রাশিমালা। এবার যখনই ত্বরণ পেয়ে যাব তাহলে এই সমীকরণ থেকে বলতে পারি যে এম বরের বস্তুটি নিম্নমুখী রৈখিক ত্বরণের রাশিমালা হচ্ছে এ ইকুয়ালস টু জি বাই 1 প্লাস ক্যাপিটাল এম বাই 2m। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এটা লেস দ্যান স্মল জি, অর্থাৎ নির্ণেয় ত্বরণ অভিকর্ষজ ত্বরণ অপেক্ষা কম। এটা কি হবে, অভিকর্ষজ ত্বরণের থেকে কম ত্বরণ নিয়ে বস্তুটি নিচের দিকে নেমে আসবে। এবার 2 নাম্বার ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে কৌণিক ত্বরণটা নির্ণয় করব। কৌণিক ত্বরণটা নির্ণয় করবার জন্য আগেই আমরা সমীকরণ লিখে রেখেছি আলফা ইকুয়ালস টু এ বাই ক্যাপিটাল আর। তাহলে মান বসালেই হবে, অতএব আলফা ইকুয়ালস টু লিখতে পারবো, এই এর মানটা বসাচ্ছি জি বাই ক্যাপিটাল আর বাই 1 প্লাস আই বাই এম ক্যাপিটাল আর স্কোয়ার। এবার আই ইকুয়ালস টু চোঙের জন্য আছে হাফ ক্যাপিটাল এম আর স্কোয়ার, তাহলে এটাকে রিপ্লেস করলে পেয়ে যাব আমরা আলফা ইকুয়ালস টু জি বাই ক্যাপিটাল আর, নিচে থাকবে 1 প্লাস ক্যাপিটাল এম বাই 2 ইন্টু স্মল এম। এক্ষেত্রে এটাই হচ্ছে কৌণিক ত্বরণের সমীকরণ বা রাশিমালা। 3 নাম্বার আমরা নির্ণয় করতে পারি সুতোর টান। সুতোর টান নির্ণয় করবার জন্য এটাকে আমরা 1 নাম্বার সমীকরণে বসাতে পারি। তাহলে 1 নাম্বার সমীকরণ অনুযায়ী লিখতে পারবো এটাকে টি ইকুয়ালস টু এম জি মাইনাস এম এ। তাহলে এখানে এর মানটা আমরা রিপ্লেস করতে পারি, और টি ইকুয়ালস টু হয়ে যাবে এম জি মাইনাস এম ইন্টু এর মানটা বসিয়ে দেব, এটা হয়ে যাবে যা ছিল জি বাই 1 প্লাস আই বাই এম ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এটাকে যদি সমাধান করি আমরা লিখতে পারবো ক্যাপিটাল টি সমান এম জি কমন নিয়ে নিচ্ছি, ভিতরে থাকবে 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই বাই এম ক্যাপিটাল আর স্কোয়ার, और এখান থেকে লিখতে পারবো এম জি ইন্টু এটা লসাগু করতে পারি, নিচে থাকবে 1 প্লাস আই বাই এম ক্যাপিটাল আর স্কোয়ার, উপরে থাকবে আই বাই এম ক্যাপিটাল আর স্কোয়ার, और এখান থেকে লিখতে পারবো ক্যাপিটাল টি ইকুয়ালস টু এম জি বাই নিচে থাকবে স্মল এম ক্যাপিটাল আর স্কোয়ার বাই আই প্লাস 1। এবার চোঙের জন্য আমরা জানি আই ইকুয়ালস টু হয় হাফ ইন্টু ক্যাপিটাল এম আর স্কোয়ার, তাহলে এটাকে রিপ্লেস করলে পেয়ে যাব ক্যাপিটাল টি সমান এম জি বাই নিচে থাকবে 1 প্লাস 2 স্মল এম বাই ক্যাপিটাল এম। এটা হয়ে যাবে এক্ষেত্রে টানের রাশিমালা। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন, সেটা হচ্ছে নততল বরাবর কোনো বস্তু না পিছলে যদি গড়িয়ে পড়ে। এবার বস্তু নানান ধরনের হতে পারে, যেমন উদাহরণস্বরূপ আমরা নিতে পারি নিরেট চোঙ, নিরেট গোলক, ফাঁপা চোঙ, ফাঁপা গোলক, এইরকম 4টি প্যাটার্নের আমরা বস্তু নিতে পারি। এবার কোনটা সবচেয়ে আগে নিচে নামবে বা কার পরে কে নিচে নামবে সেই ক্যালকুলেশন হচ্ছে এটা। অর্থাৎ আমরা একটা যদি নিরেট চোঙ এবং একটি ফাঁপা চোঙকে ছেড়ে দেই, দিয়ে আমাকে দেখে বলতে বলা হয় যে কোনটা আগে নামলো, সেটা দেখে বলো কোনটা নিরেট চোঙ কোনটা ফাঁপা চোঙ, তার ক্যালকুলেশন হচ্ছে এটা। এখান থেকে আমরা একদম সঠিকভাবে বলতে পারবো যে কোন সিলিন্ডারটা ফাঁপা আর কোনটা নিরেট। তো ক্যালকুলেশন খুব সোজা। তো এটার জন্য রৈখিক ত্বরণটা নির্ণয় করলেই হবে। তো ধরে নিচ্ছি এইরকম একটি নততল আছে। এবার এই নততলের উপর একটি চোঙ হতে পারে, গোলক হতে পারে, ফাঁপা হতে পারে বা নিরেট হতে পারে, যে কোনো শেপের হতে পারে। এবার এই বস্তুটাকে এখানে কি করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এটা পিছলে কোনো কারণেই যাবে না, এটা কি হবে, ঘুরতে ঘুরতে নিচের দিকে নামবে। তাহলে এটা যখন নিচের দিকে নামবে এর ওজনটা সোজা নিচের দিকে কাজ করবে, এটা আমরা এমজি নিচ্ছি, এই অ্যাঙ্গেলটা থিটা নিতে পারি। তাহলে এক্ষেত্রে এটাকে আমরা উপাংশে ভাঙতে পারবো, এই দিক বরাবর আসবে mg cos অফ থিটা এবং এই দিক বরাবর আসবে mg
সাইন অফ থিটা। ওপরের দিকে ঘর্ষণ কাজ করবে, এখানে যে স্পর্শতল আছে সেক্ষেত্রে ঘর্ষণ কাজ করবে, এবং ঠিক এর বিপরীত দিকে এই দিক বরাবর লম্ব প্রতিক্রিয়া বলতে পারবো এন কাজ করছে। এইবার এখানে আমরা সমীকরণ নেব, তাহলে বস্তুটা যদি এ ত্বরণে সামনের দিকে নামে, অর্থাৎ বস্তুটা এই দিক বরাবর যদি এ ত্বরণে সামনের দিকে নামে, সেক্ষেত্রে সমীকরণ লিখতে পারবো অবশ্যই এম জি সাইন থিটা বড় হবে। প্রথম সমীকরণ আসবে এম জি সাইন অফ থিটা মাইনাস এফ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ক্যাপিটাল এম ইন্টু এ। এটা হয়ে যাবে 1 নম্বর সমীকরণ। এইবার এই ঘর্ষণ বলই কী করবে, এই বস্তুটাকে একটা টর্ক প্রদান করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা টর্কের সমীকরণ নেব। প্রথম সমীকরণ নিতে পারি টাউ ইকুয়ালস টু আই ইন্টু আলফা, এটা আমরা আগেই জানি, থিওরি থেকে আসে। আর একটা সমীকরণ নিতে পারি টাউ ইকুয়ালস টু এফ, ঘর্ষণ বলটা এই ক্ষেত্রে প্রযুক্ত বল, ইন্টু ব্যাসার্ধ ক্যাপিটাল আর। ধরে নিচ্ছি এটার ব্যাসার্ধটা আছে ক্যাপিটাল আর, তাহলে এক্ষেত্রে টর্কটা হয়ে যাবে এটা। এটা 2 নম্বর সমীকরণ নিতে পারি। তাহলে যদি 1 সমান 2 করি, আমরা লিখতে পারবো আই ইন্টু আলফা ইকুয়ালস টু স্মল এফ ইন্টু ক্যাপিটাল আর, আর এখান থেকে ঘর্ষণ বল স্মল এফটা বের করতে পারি, এটা চলে আসবে আই আলফা বাই ক্যাপিটাল আর। এবার আলফা ইকুয়ালস টু হয় এ বাই ক্যাপিটাল আর, রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে আমরা স্মল এফ লিখতে পারবো আই এ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটা ধরে নিচ্ছি 2 নম্বর সমীকরণ। তাহলে এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই এম জি সাইন অফ থিটা মাইনাস এফ এর মানটা বসাবো, এফ এর মান হয়ে যাচ্ছে আই এ বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস টু ক্যাপিটাল এম ইন্টু এ। তাহলে বোথ সাইড যদি জি ক্যাপিটাল এম ক্যান্সেল করি, পড়ে থাকবে হচ্ছে জি সাইন অফ থিটা ইকুয়ালস টু এ প্লাস আই এ বাই এম ক্যাপিটাল আর স্কোয়ার। আর এখান থেকে আমরা ত্বরণটা নির্ণয় করতে পারবো। ত্বরণ স্মল এ ইকুয়ালস টু হয়ে যাবে জি সাইন থিটা বাই 1 প্লাস আই বাই এম ক্যাপিটাল আর স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে ত্বরণের রাশিমালা। এইবার এটার কিছু আলোচনায় আমরা যাব। প্রথম আলোচনা, বিশেষ ক্ষেত্র নিচ্ছি। প্রথম নিচ্ছি হচ্ছে নিরেট চোঙ। যদি নিরেট চোঙ হয় তার ক্ষেত্রে আয়ের মানটা হয় হাফ ক্যাপিটাল এম আর স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এখানে বসিয়ে দেই, স্মল এ ইকুয়ালস টু পেয়ে যাব 2/3 জি সাইন অফ থিটা। 2 নাম্বার নিচ্ছি নিরেট গোলক। নিরেট গোলকেরও আই আমরা জানি, সেক্ষেত্রে আই ইকুয়ালস টু আমরা নিতে পারি 2/5 এম ক্যাপিটাল আর স্কোয়ার। এটা ওখানে বসালে এ এর মান পাবো, এ ইকুয়ালস টু হয়ে যাবে 5/7 জি সাইন অফ থিটা। 3 নাম্বার নিতে পারি ফাঁপা চোঙ। ফাঁপা চোঙের ক্ষেত্রে আই ইকুয়ালস টু হয় এম ক্যাপিটাল আর স্কোয়ার, সেক্ষেত্রে এর মান আসবে হচ্ছে হাফ জি সাইন অফ থিটা। 4 নাম্বার আসবো ফাঁপা গোলক। ফাঁপা গোলকের ক্ষেত্রে আই ইকুয়ালস টু হয় 2/3 এম ক্যাপিটাল আর স্কোয়ার, এগুলো মুখস্থ রাখতে হবে। সেক্ষেত্রে এর মানটা আসবে 3/5 জি সাইন অফ থিটা। তাহলে দেখা যাচ্ছে আমরা 4টা মান পেলাম। প্রথমটা পেলাম নিরেটের জন্য, নিরেট চোঙ 4টার যদি অনুপাত করি। দ্বিতীয়টা পেলাম হচ্ছে নিরেট গোলক। তৃতীয়টা হচ্ছে ফাঁপা চোঙ, এবং চতুর্থটা হচ্ছে ফাঁপা গোলক। তাহলে অনুপাত অনুযায়ী যদি এগুলার মান বসাই, লিখতে পারবো প্রথমটা ছিল হচ্ছে 2/3 জি সাইন থিটা ইস টু 5/7 জি সাইন থিটা। আবার অনুপাত নেব হাফ জি সাইন অফ থিটা, আবার অনুপাত নেব 3/5
জি সাইন অফ থিটা। তাহলে প্রতিটা থেকে জি সাইন থিটা ক্যান্সেল করলে পেয়ে যাব 2/3:5/7 3/5। তাহলে এটা ওই জুনিয়র ক্লাসের মতো আমরা যদি সাধারণ ভগ্নাংশে আনি সেক্ষেত্রে আমরা এটাকে লসাগু করতে পারি। তাহলে লসাগুর নিয়ম অনুযায়ী পুরোটাকে আমরা 210 দিয়ে গুণ করতে পারি। তাহলে 210 গুণিত 2/3:210 ইন্টু 5/7 ইন্টু 210 3/5 ইন্টু 210 সমাধান করব। তাহলে এটা হয়ে যাবে 140 এটা হচ্ছে 150, এটা হয়ে যাবে 105 এটা হয়ে যাবে 126। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে সবচেয়ে বড় আছে হচ্ছে এটা। তাহলে ত্বরণটা সবচেয়ে বেশি হবে হচ্ছে নিরেট গোলকের। তাহলে আমরা বলতে পারবো প্রথম যেটা নামবে সেটা হচ্ছে নিরেট গোলক, তারপর নামবে হচ্ছে 2 নম্বরে নিরেট চোঙ, 3 নম্বরে নামবে হচ্ছে, এরপর দেখব সবচেয়ে বড় আছে এটা, তাহলে এটা হচ্ছে ফাঁপা গোলক, আর 4 নম্বরে নামবে হচ্ছে ফাঁপা চোঙ। এইগুলা এমসিকিউ কোশ্চেনে আসে। তাহলে এখান থেকে আমরা দেখে বলতে পারবো যে যদি দুটো নিরেট শেপের বস্তু হয়, মানে একটা নিরেট একটা ফাঁপা শেপের বস্তু হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে নিরেটটা সবার আগে নামবে। যেমন নিরেট গোলক এবং ফাঁপা গোলক দুটোই যদি শেপ সাইজটা একই রকম হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিরেট গোলকটা আগে নামবে ফাঁপা গোলকের তুলনায়। একইভাবে নিরেট চোঙ এবং ফাঁপা চোঙের মধ্যে যদি দেখা হয় সেক্ষেত্রেও দেখা যাবে নিরেট চোঙটা আগে নিচে নেমে আসবে। তো এইভাবে আমরা এখানে কিছু এমসিকিউ বা সমাধান করতে পারি। তাহলে কৌণিকের সাথে রৈখিকের যে সম্পর্কগুলো এলো, এর পরের অংশে আসবো, সেটা হচ্ছে রৈখিকের সঙ্গে কৌণিকের সম্পর্ক যেগুলো পেলাম বা সিমিলারিটিস যেগুলো পেলাম সেগুলো দেখব। তো রৈখিকে যেটা এস ছিল অর্থাৎ সরণ, কৌণিকে সেটা হয়ে গেল থিটা, রৈখিকে যেটা প্রাথমিক বেগ ইউ ধরেছিলাম এখানে সেটা হয়ে গেল ওমেগা 1, ওখানে যেটা অন্তিম বেগ ভি ছিল এখানে হয়ে গেল ওমেগা 2, তারপর ছিল ত্বরণ এ, এইখানে চলে এলো আলফা, ওখানে ভর ছিল এম, এখানে হয়ে গেল সেটা জড়তা ভ্রামক আই মানে এম ইন্টু আর স্কোয়ার। তারপর আরও অনেক রাশি আছে, যেমন ওখানে ভরবেগ পি ইকুয়াস টু ছিল এম ইন্টু ভি, এখানে কৌণিক ভরবেগ এল ইকুয়াস টু হয়ে গেল আই ইন্টু ওমেগা, ওখানে গতিশক্তি ছিল ই কে ইকুয়াস টু হাফ এম ভি স্কোয়ার, এখানে সেটা হয়ে গেল ই কাইনেটিক ইকুয়াস টু হাফ আই ওমেগা স্কোয়ার, ওখানে কৃতকার্য ডব্লিউ ইকুয়াস টু ছিল এফ ইন্টু এস, এখানে এসে সেই কৃতকার্য ডব্লিউ ইকুয়াস টু হয়ে গেল টাউ ইন্টু থিটা, ওখানে পাওয়ার পি ইকুয়াস টু ছিল ডব্লিউ বাই টি বা ছিল হচ্ছে এফ ইন্টু ভি, এখানে ক্ষমতাটা চেঞ্জ হয়ে চলে এলো পি ইকুয়াস টু কৃতকার্য বাই সময়ই ছিল কিন্তু এটা রাশিমালা চলে এলো টাউ ইন্টু ওমেগা। মানে ওখানে যা যা জিনিস ছিল এখানেও আমরা এক্স্যাক্টলি তাই জিনিস বের করলাম, শুধুমাত্র নোটেশনগুলো চেঞ্জ হলো। ওখানে ওই ভেক্টর রাশিগুলো ছিল মেরু ভেক্টর বা পোলার ভেক্টর, এখানে সেইটা এসে অক্ষীয় ভেক্টর হয়ে গেল বা অ্যাক্সিয়াল ভেক্টরে রূপান্তরিত হলো। মোটের উপর ব্যাপারটা প্রায় সেম। আর একটা ছিল ওখানে এফ ইকুয়াস টু ছিল রৈখিক ভরবেগ পরিবর্তনের হার ডিপি বাই ডিটি, এইখানে সেটা হয়ে গেল টাউ ইকুয়াস টু ডিএল বাই ডিটি। এবার এখান থেকে কনজারভেশনও এসেছিল এফ ইকুয়াস টু 0 হলে পি ইকুয়াস টু ছিল কনস্ট্যান্ট, ধ্রুবক রাশি ছিল। এখানেও যদি আমাদের টাউ ইকুয়াস টু 0 হয় অর্থাৎ বহিস্থ টর্কটা যদি 0 হয় সেক্ষেত্রে এল ইকুয়াস টুও কনস্ট্যান্ট পেয়েছি, অর্থাৎ ওখানে একটি ভরবেগ সংরক্ষণ পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র, এখানে যেটা পেলাম সেটা হচ্ছে কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র। এই পুরো অংশটা হচ্ছে দৃঢ় বস্তুর ঘূর্ণন।